আসসালামু আলাইকুম। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক এর দ্বিতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। আমরা মূলত ইঞ্জিনিয়ারিং প্লাস ভার্সিটি যে কোশ্চেনগুলো আছে ওই কোশ্চেনগুলো সলভ করব। তার ভিতরে বুয়েট, রুয়েট, চুয়েট, কুয়েট, সাস্ট, ডিইউ, বুটেক্স এই ভার্সিটিগুলো আসা যেসব কোশ্চেন ওই কোশ্চেনগুলো আমরা সলভ করব। এটা হচ্ছে আমাদের ডায়নামিক্সের 13তম ভিডিও। আচ্ছা, প্রথম প্রবলেমটা হচ্ছে আমাদের বুয়েট 2001-এ আসা একটা প্রবলেমটা মূলত এটা: কোনো বস্তু স্থির অবস্থা থেকে পড়ার সময় সর্বশেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। পতনের সময় ও উচ্চতা নির্ণয় করো। সমাধানের অগ্রহণযোগ্যতা থাকলে তা ব্যাখ্যা করো। আমাদের আজকের ফার্স্ট প্রবলেম। আচ্ছা, বলা আছে যে কোন একটা বস্তু এখানে u=0 মানে আদিবেগ 0 নিয়ে নিচে পড়তেছে, এটা হচ্ছে ভূপৃষ্ঠ। আচ্ছা, ত্বরণ কি? নিচের দিকে ত্বরণ না, নিচের দিকে হচ্ছে আমাদের ত্বরণ। এখন তার বেগ কি হবে? সময়ের সাথে বেগের পরিবর্তন কি হবে? v= আদিবেগ 0 u + gt, তাহলে gt মানে সময়ের সাথে বেগটা এভাবে পরিবর্তন হবে। আচ্ছা, এখন আমরা ভি ভার্সেস টি একটা গ্রাফ আঁকবো। আমরা গ্রাফ দিয়ে সলভ করব, কারণ গ্রাফ দিয়ে আমি মোটামুটি একটা ক্লাসই নিয়েছিলাম। আচ্ছা, ভি ভার্সেস টি গ্রাফ, তাহলে ভি হচ্ছে কি আমাদের ওয়াই অক্ষের দিকে আর টি হচ্ছে আমাদের এক্স অক্ষের দিকে। তাহলে এটা হচ্ছে কি y=mx টাইপের গ্রাফ না? আর y=mx মানে কি? একটা মূলবিন্দুগামী সরল রেখা, যার ঢাল পজিটিভ, ঢাল হচ্ছে পজিটিভ। তার মানে এইভাবে একটা তার ভি ভার্সেস টি গ্রাফ। আমি ধরে নিই যে টি সময় পরে সে ভূপৃষ্ঠে আঘাত করছে, মানে এরপরে আর কোনো গতি নাই, মানে এই হচ্ছে টি এমন একটা সময় যে সময় পরে সে ভূপৃষ্ঠে আঘাত করছে। আচ্ছা, এখন আমাকে কোশ্চেনে বলা আছে যে সর্বশেষ সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, তাহলে এখন কি হয়? সর্বশেষ সেকেন্ডে আমি ধরে নিই এই যে এই পয়েন্টটা হচ্ছে t-1, মানে এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এটা কানেক্ট করি। আর ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া কি ডিনোট করে? ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া আমাদের ডিনোট করে যে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, এইটা আমাদের ডিনোট করে ভি ভার্সেস টি গ্রাফের এরিয়া। এখন বলা আছে যে লাস্ট সেকেন্ডে সে মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক দূরত্ব অতিক্রম করছে। লাস্ট সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব অর্ধেক মানে এইটুকু হবে না আমাদের s/2। এই যে কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের s/2, কারণ কি? মোট অতিক্রান্ত দূরত্বের অর্ধেক সময়, আর ক্ষেত্রফল কি? আমাদের অতিক্রান্ত দূরত্ব ডিনোট করে। তাহলে আমাদের এই যে কালো অংশের ক্ষেত্রফল হচ্ছে আমাদের s/2, s হচ্ছে আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমাদের সাদা অংশের ক্ষেত্রফল কত? s - s/2, মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের s/2। আচ্ছা, এখন পতনের সময় নির্ণয় করতে বলছে। এখন এটা যদি আমাদের ও পয়েন্ট হয় আর এটা যদি এ পয়েন্ট হয়, এইটা যদি আমাদের বি পয়েন্ট, এইটা হচ্ছে আমাদের সি পয়েন্ট, আর এইটা হচ্ছে আমাদের যদি ডি পয়েন্ট হয়, তাইলে আমরা বলতে পারি ত্রিভুজ ও এ বি এবং ত্রিভুজ ও সি ডি সদৃশকোণী ত্রিভুজ না? সদৃশকোণী কিনা, কারণ কি? ও এ বি ত্রিভুজের এই কোণটা আর ও সি ডি ত্রিভুজের এই কোণটা সমান। আর কি আছে? এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। তার মানে এটা আমরা বলতে পারি যে মোটামুটি এই দুইটা সদৃশকোণী ত্রিভুজ। আচ্ছা, এখন এখান থেকে আমরা বলতে পারি সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত, এটা আমাদের উপপাদ্য, ইকুয়াল টু হচ্ছে যে কোনো অনুরূপ বাহুর বর্গের অনুপাতের সমান। আচ্ছা, এইটা বুঝতে পারছি কিনা? del1 মানে কি? del1 হচ্ছে আমাদের ও সি ডি টোটাল বড় ত্রিভুজের ক্ষেত্রফল, আর del2 হচ্ছে আমাদের ছোট ত্রিভুজ ও এ বি।
ছোট ত্রিভুজের ক্ষেত্রফল ডেল টু। তাহলে বড় ত্রিভুজের অনুরূপ বাহু কোনটা? ও সি ডি এর অনুরূপ বাহু কোনটা? এই যে এইটা। এইটা দূরত্ব কত? ও ডি। এটা দূরত্ব হচ্ছে ও ডি। ও ডি মানে হচ্ছে টি। এক্স অক্ষ বরাবর টি যাচ্ছে, তাহলে ও ডি মানে হচ্ছে টি, এবং টি এর বর্গ কত? টি স্কোয়ার। আর কি? আর হচ্ছে আমাদের ও সিডি। ও সিডি তো আচ্ছা বুঝছি, ও সিডি থেকে টি স্কোয়ার নিলাম। ও এ বি থেকে নিতে হবে এখন। ও এ বি এর এই বাহু কত? অনুরূপ বাহু না, ওইটা অনুরূপ বাহু হচ্ছে কত? টি মাইনাস ওয়ান স্কোয়ার। টি মাইনাস ওয়ান স্কোয়ার। আচ্ছা, এখন এখান থেকে লিখতে পারি আমরা ডেল ওয়ান মানে কোনটা? ডেল ওয়ান আমরা ডিনোট করছি এইটা। এটা হচ্ছে ডেল ওয়ান আর এইটা হচ্ছে ডেল টু, আমরা ডিনোট করছি। এখন ডেল ওয়ান হচ্ছে ও সিডি। ও সিডি যার ক্ষেত্রফল হচ্ছে কত? এস, কারণ কি এস বাই টু প্লাস এস বাই টু। আর ডেল টু হচ্ছে ছোট ত্রিভুজ, এটা হচ্ছে এস বাই টু ইকুয়াল। এখন এখানে টি স্কোয়ার ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান তার স্কোয়ার। এখান থেকে কি হয়? এস ক্যান্সেল হয়ে যায়, তাহলে ওখানে থাকে শুধুমাত্র টু ইকুয়াল টু টি স্কোয়ার ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাই আমরা? এখান থেকে আমরা পাই টি ডিভাইডেড বাই টি মাইনাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট টু। আচ্ছা, এখন প্লাস মাইনাস রুট টু যখন হবে, তখন এখান থেকে আমরা টি এর দুইটা মান পাবো, বা এখান থেকে পাই আর টি ইকুয়াল টু হচ্ছে রুট টু টি মাইনাস রুট টু। যখন আমরা প্লাস নেব, তাহলে এখান থেকে পাই টি ইকুয়াল টু হচ্ছে রুট টু ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান। আর যখন আমরা নেগেটিভ নিব, এটা হচ্ছে পজিটিভ নিয়ে, যখন আমরা নেগেটিভ নিব তখন আমরা টি এর মান পাবো কি? তখন আমরা টি এর একটা মান পাবো মাইনাস রুট টু ডিভাইডেড বাই মাইনাস রুট টু মাইনাস ওয়ান, মানে হচ্ছে রুট টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস রুট টু, এই মানটা পাবো। আচ্ছা, এখন এইটার মান কত আর এইটার মান কত হয় দেখি আগে। রুট টু ডিভাইডেড বাই রুট টু মাইনাস ওয়ান, এটা হচ্ছে 3.4142 সেকেন্ড। আর এখানে টি এর মান কত আসে? এখানে টি এর মান আসে রুট টু প্লাস ওয়ান, এখানে টি এর মান আসে 0.5857 সেকেন্ড। আচ্ছা, তাহলে টি এর আমাদের দুইটা মান আসছে। এখন একটা মান গ্রহণযোগ্য নয়, সেই গ্রহণযোগ্য নয় কোনটা এটা দেখতে হবে আমাকে। কিন্তু কোশ্চেনে বলা আছে কি? কোশ্চেনে বলা আছে পতনের শেষ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব এস বাই টু, মানে অর্ধেক। তার মানে কমপক্ষে 1 সেকেন্ড তো আমাকে পতন ঘটাইতে হবে। 1 সেকেন্ডের আগেই যদি বস্তুটি নিচে পড়ে যায়, তাহলে পতনের শেষ সেকেন্ডে অর্ধেক দূরত্ব কীভাবে অতিক্রম করবে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে টি এর মান যদি আমরা এইটা নেই, তাহলে তো 1 সেকেন্ডে অতিক্রম হচ্ছে না। তাহলে কীভাবে আমরা বলবো যে পতনের শেষ সেকেন্ডে আমাদের অর্ধেক দূরত্ব অতিক্রম করছে? মানে 1 সেকেন্ডের আগেই তো সে মাটিতে পড়ে গেছে, তার মানে এটা হবে না। শুধুমাত্র টি ইকুয়াল টু এইটা হবে 3.4142 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কি? পতনের সময়। আর অগ্রহণযোগ্যতার কারণ কি? কারণ কি এইটাই বলবো যে 1 সেকেন্ডের কম, এটা তো হতে পারে না। আর হচ্ছে আমাদের উচ্চতা নির্ণয় করতে বলছে। মানে উচ্চতা মানে কি? মোট অতিক্রান্ত দূরত্ব। উচ্চতা মানে হয়েছে মোট অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, মোট অতিক্রান্ত দূরত্ব কি হবে? একটা বস্তু যদি এখান থেকে ইউ ইকুয়াল টু 0 বেগে পড়ে, এটা যদি এইচ হয়, তাহলে এইচ ইকুয়াল টু কি? হাফ জিটি স্কোয়ার, কারণ আদি বেগ 0। হাফ জিটি স্কোয়ার, হাফ ইন্টু 9.8 ইন্টু 3.4142 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 57.31 মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হলো চুয়েট 3-4 এবং রুয়েট 3-4-এ আসা। চুয়েট 3-4 এবং রুয়েট 3-4-এ আসা একটা প্রবলেমটা হলো যে 45 মিটার উঁচু থেকে একটি বল ফেলা হলো, অন্য একটি বল একই সময় 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো, কখন ও কোথায় তারা মিলিত হবে? মানে হচ্ছে এটা আমাদের আজকের সেকেন্ড প্রবলেম। 45 মিটার
উঁচু থেকে একটি বল ফেলা হলো, মানে এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তাহলে এখানে হচ্ছে 45 মিটার উঁচু থেকে ইউ ইকুয়াল টু জিরো বেগে ফেলা হয়েছে, অন্য একটি বল 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হলো, মানে একই সময়ে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করা হয়েছে। কখন এবং কোথায় তারা মিলিত হবে? আচ্ছা, এটার প্রবলেম সলভ করার জন্য আমরা একটা কাজ করি, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরে একটা প্রবলেম সলভ করতে পারি। এখানে তো এক্স অক্ষ বরাবর কিছু নাই, শুধু এক্স অক্ষ ধরে লাভ নাই, শুধুমাত্র এইটা মূলবিন্দু যদি এইটা হয়, এদিকে এক্স অক্ষ, তার উপরের দিক হচ্ছে ওয়াই অক্ষ হবে। এখন আমরা ইকুয়েশন লিখব। এটা হচ্ছে প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রথম বস্তু। তাহলে প্রথম বস্তুর জন্য কি হবে? এটা কত মিটার উপরে ছিল? ইনিশিয়ালি এটা 45 মিটার উপরে ছিল, 45 মিটার উপরে ছিল। এজন্য আমাকে একটা কাজ করব, ওয়াই মাইনাস 45 ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে ইউ কত? ইউ হচ্ছে 0 এই বস্তুটার জন্য। তাহলে কি হবে? হাফ জিটি স্কোয়ার। জি কোন দিকে? নিচের দিকে না, ওয়াই অ্যাক্সিসের নিচের দিকে। তাহলে কি মাইনাস জি টি স্কোয়ার, এই ইকুয়েশন পাই। তাহলে আমরা পাইতেছি ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 45 মাইনাস হাফ জিটি স্কোয়ার ফর এ পজিশন, আর এটা হচ্ছে বি পজিশন। ফর এ, এটা হচ্ছে এ পজিশনের জন্য। এখন বি পজিশনে যে বস্তুটা একই সময় নিক্ষেপ করা হয়েছে, ওইটার জন্য ইকুয়েশন কী হবে? ওইটার জন্য তো মূলবিন্দু থেকে শুরু হয়েছে, তাহলে ওয়াই মাইনাস 0 মানে কি? ওয়াই ইকুয়াল টু কী হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? ইউ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে, পজিটিভ। তাহলে ইউ টি মাইনাস হাফ জিটি স্কোয়ার। মাইনাস হওয়ার কারণ কি? জি নিচের দিকে। আচ্ছা, এই দুইটা আমাদের ইকুয়েশন। এখন এটা যখন মিলিত হবে, ধরি এরা এই একটা পজিশনে মিলিত হইলো, টি সময় পরে এরা মিলিত হইলো, ধরি টি সময় পরে মিলিত হবে। আচ্ছা, ধরি টি সময় পরে মিলিত হবে, তখন কি হবে? এই পজিশনে ধরো মিলিত হবে, তাহলে সেকেন্ড এবং ফার্স্ট, মানে এ যে বস্তুটা, এ পয়েন্ট থেকে যে বস্তুটা নিক্ষেপ করা হয়েছে, তারও ওয়াই এর দূরত্ব এইটা, আর বি এর জন্য কি হবে? ফর বি এর জন্য ওয়াই এর দূরত্ব এইটা। তাহলে ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু হলে কি বস্তুটায় মিলিত হবে? তাহলে এইটা ইকুয়াল টু এইটা। তাহলে আমরা লিখতে পারি 45 মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 30t মাইনাস হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল, টি ইকুয়াল টু হচ্ছে 45 ডিভাইডেড বাই 30। কত আসে? 45 ডিভাইড বাই 30 ইকুয়াল টু আসে 1.5। তার মানে 1.5 সেকেন্ড পরে এরা মিলিত হবে, 1.5 সেকেন্ড পরে মিলিত হবে। এবং কোথায় মিলিত হবে? ওয়াইয়ের মানটা নির্ণয় করি। ওয়াইয়ের মানটা নির্ণয় যখন করবো, ওয়াই ইকুয়াল টু 30 ইন্টু হচ্ছে 1.5 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1.5 তার স্কোয়ার, মানে যে কোনো একটা ইকুয়েশনে টি এর মানটা বসাই দিব। তখন আমাদের আসে 30 ইন্টু 1.5 মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু 1.5 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 33.975 মিটার। মানে ওয়াইয়ের মান 33.975। তার মানে ভূপৃষ্ঠ থেকে 33.975 মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হবে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম, মানে আজকে থার্ড প্রবলেম, এটা হচ্ছে আমাদের বুটেক্স 5-6 কোশ্চেন। বুটেক্স 5-6 একটা কোশ্চেনটা হলো যে দুটি ভারী বস্তু একই সময়ে উপর থেকে ফেলা হলো। প্রথম বস্তুটি 3 ফিট উপর থেকে এবং দ্বিতীয় বস্তুটি 16 ফিট উপর থেকে। প্রথম বস্তুটি যখন ভূমি স্পর্শ করে সেই মুহূর্তে দ্বিতীয় বস্তুটি ভূমি হতে কত উচ্চতায় থাকবে? এই হচ্ছে আমাদের কোশ্চেন। আচ্ছা, দুইটি ভারী বস্তু, এটা যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তাহলে এইটা হচ্ছে আমাদের প্রথম বস্তু, ভূমি হতে কত মিটার উপর থেকে? 3 ফিট উপর থেকে, এবং দ্বিতীয় বস্তুটি 16 ফিট। তাহলে এইটা ধরে আমাদের প্রথম বস্তু, এখান থেকে এই পজিশন থেকে প্রথম বস্তু ফেলা হয়েছে 3 ফিট উপর থেকে, 3 ফিট। একই সময়ে বি আর একটা বস্তু, এটা ফেলা হয়েছে 16 ফিট উপর থেকে, 16 ফিট উপর থেকে ফেলা হয়েছে।
এখন প্রথম বস্তুটি যখন ভূমি স্পর্শ করে সেই মুহূর্তে দ্বিতীয় বস্তু ভূমি হতে কত উচ্চতা থাকবে। আচ্ছা, প্রথম বস্তুটি যখন ভূমি স্পর্শ করে, এখন প্রথম বস্তুটির এখান থেকে এই পজিশনে আসতে কত সময় লাগবে, মানে ভূমি স্পর্শ করতে কত সময় লাগবে, এটাকে নির্ণয় করি। এটা নির্ণয় করার জন্য একটা কাজ করি, আমরা জানি কি এটা u=0 বেগে নিক্ষেপ করা হয়েছে, আর এখানে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 ফিট, মানে y= হচ্ছে হাফ gt স্কোয়ার। এখানে y কত, y হচ্ছে 3 ফিট হচ্ছে হাফ ইন্টু ফিট পার সেকেন্ডে স্কোয়ার, জি এর মান হচ্ছে 32 ইন্টু টি স্কোয়ার। আমরা জানি জি এর মান হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কোয়ার, আর আমরা পড়ছিলাম জি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে যেহেতু ফুট আছে, তাহলে আমরা এখানে 3 ফুট বসালে এখানে আমাদের জি এর মান 32 বসাইতে হবে, মাস্ট এটা। তাহলে এখানে টি এর মান কত আসে, √3 ইন্টু 2 ডিভাইড বাই 32, মানে হচ্ছে 0.433 সেকেন্ড, আর টি হচ্ছে 0.433 সেকেন্ড। আচ্ছা, এই সময় পরে প্রথম বস্তুটা ভূমিতে পড়বে। এখন ওই সময় দ্বিতীয় বস্তুটা কত উচ্চতা থাকবে, এই সময় পরে দ্বিতীয় বস্তুটা মানে বি পয়েন্ট থেকে যে বস্তুটা আছে ওই বস্তুটা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, ওই বস্তুটা দূরত্ব অতিক্রম করবে আমাদের, ধরি দূরত্ব অতিক্রম করবে ওয়াই ড্যাশ হচ্ছে আমাদের, এটাও তো আমাদের কি আদিবেগ 0 নিয়ে পড়তেছে না, আদিবেগ 0 নিয়ে পড়তেছে, তাহলে হাফ জিটি স্কোয়ারই তো থাকবে, হাফ জি টি স্কোয়ার। তাহলে এখান থেকে এইটার মান কত, হাফ জি টি স্কোয়ার মানে তো আমাদের 3। তাহলে বি বস্তুটা 3 মিটার দূরত্ব অতিক্রম করবে, তাইলে এটা হচ্ছে 16 ফিট। ওই সময় 3 মিটার নিচে নেমে যাবে, 3 মিটার নিচে যখন নামবে তাইলে এই বস্তুটা কত উচ্চতা থাকবে, 16-3 মানে কত, 16-3 মানে হচ্ছে আমার 13 ফিট, 13 ফিট উচ্চতাতেই থাকবে। তাহলে প্রথম কোশ্চেন সলভ হয়ে গেছে যে ভূমি হতে কত উচ্চতা থাকবে, ভূমি হতে 13 ফিট উচ্চতা থাকবে যখন প্রথম বস্তুটা ভূমিতে আঘাত করবে। আচ্ছা, এখন পরবর্তীতে বলছে যে ওই সময় তার বেগ কত হবে, তাহলে টি = 0.433 সেকেন্ড সময়ে বেগ কত হবে দ্বিতীয় বস্তুটা মানে বি পয়েন্ট থেকে নিক্ষিপ্ত বস্তুটার। তাহলে আমরা কি জানি ভি কি ইউ প্লাস জিটি, তাহলে ভি আমাদের হবে কি নিচের দিকে যেহেতু, তাহলে ইউ আদিবেগ 0, তাহলে শুধুমাত্র জিটি, তাহলে ভি এর মানটা কত হবে 0.433 ইন্টু 9.8 না তো 32, কারণ আমরা ফিট পার সেকেন্ডে নির্ণয় করতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে 0.433 ইন্টু হচ্ছে 32, মানে হচ্ছে আমাদের এখানে 13.856 ফিট পার সেকেন্ড। এটাই তো আমাদের অ্যান্সার। ফিট পার সেকেন্ডে নিচে। আচ্ছা, এটাও সলভ হয়ে গেছে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হয়েছে কুয়েট 4-5-এ আসা। একটি বস্তু একটি টাওয়ারের শীর্ষবিন্দু হতে নিচে ছেড়ে দেওয়া হলো, একই সময়ে টাওয়ারের পাদবিন্দু হতে আরেকটি বস্তু সরাসরি উপরের দিকে এমন আদিবেগে ছুঁড়ে মারা হলো যেন ইহা টাওয়ারের শীর্ষবিন্দুতে পৌঁছাতে পারে। আচ্ছা, বস্তুদ্বয় কোথায় মিলিত হবে তা নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা আগে বুঝি। এই হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ, আর এখানে একটা টাওয়ার আছে, ধরি এখানে একটা এইভাবে টাওয়ার আছে, এই টাওয়ারের শীর্ষবিন্দু। এখন এ পজিশন থেকে একটা বস্তুকে ছেড়ে দেওয়া হইলো, ইউ = 0 বেগে। আচ্ছা, এখন নিচ থেকে আর একটা একই সময় একটা বস্তুকে ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, অ্যান্ড ইউ বেগটা কি, ইউ বেগটা হচ্ছে এমন বেগ যাতে এই বি পয়েন্ট থেকে নির্গত বস্তুটা মানে এই যে বস্তুটা কোনো রকমে এ পয়েন্টে উঠতে পারে।
তাহলে ইউ এর মানটা কত হবে? ইউ এর মানটা কত হবে? কোনো রকমে এই পয়েন্টে উঠতে পারে মানে কি, এই দ্বিতীয় বস্তুটার যে ইউ টু, এটা ইউ টু, এটা ইউ ওয়ান। ইউ টু কী হবে? দ্বিতীয় বস্তুটার এখানে ভি ইকুয়াল টু 0 হবে না? ইউ টু মানে হচ্ছে এমন একটা বেগ যাতে কোনো রকমে টাওয়ারের শীর্ষে পৌঁছাতে পারে। মানে কি, টাওয়ারের শীর্ষে এসে সে থেমে যাবে, মানে সর্বোচ্চ উচ্চতা হচ্ছে টাওয়ারের উচ্চতা। টাওয়ারের উচ্চতা যদি এইচ হয়, মানে বি পয়েন্ট থেকে এমন একটা বস্তুকে ইউ টু বেগে নিক্ষেপ করছি যাতে এটা টাওয়ারের শীর্ষে উঠে যেতে পারে, যেন টাওয়ারের শীর্ষে বিন্দুতে পৌঁছাতে পারে। তাহলে টাওয়ারের শীর্ষবিন্দুতে পৌঁছাবে একেবারে টার্নিং পয়েন্ট কখন? যখন টাওয়ারের শীর্ষে ভি ইকুয়াল টু 0, মানে জাস্ট এই পর্যন্ত এসে থেমে যাবে, আবার নিচে পড়বে। তার মানে ইউ টু কী হবে? এমন একটা বেগ যে বেগে বস্তুটি টাওয়ারের শীর্ষ পর্যন্ত উঠতে পারে। আচ্ছা, এখন টাওয়ারের শীর্ষ বিন্দুতে যখন উঠবে আমরা কি জানি? ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ভি স্কোয়ার কত? শেষ বেগ 0 ইকুয়াল টু ইউ স্কোয়ার কত? ইউ স্কোয়ার হচ্ছে ইউ টু স্কোয়ার প্লাস জি তো নিচের দিকে মানে নেগেটিভ, তাহলে 2 ইন্টু মাইনাস জি। আর এস কি? এস হচ্ছে উপরের দিকে না, তাহলে এস হচ্ছে উপরের দিকে, এজন্য আমরা পজিটিভ ধরলাম। এটা যদি মূলবিন্দু ধরি তাহলে কি এস হচ্ছে আমাদের উপরের দিকে, এস মানে হচ্ছে এস সরণ উপরের দিকে, আর ত্বরণ হচ্ছে নিচের দিকে, এজন্য জি এর আগে মাইনাস হয়েছে। তাহলে আমরা ইউ টু স্কোয়ার লিখতে পারি 2gh। তাইলে ইউ টু ইকুয়াল টু আমরা পাবো √2gh। তার মানে √2gh বেগে যদি আমি নিক্ষেপ করি বি বস্তুটাকে, তাহলে টাওয়ারের শীর্ষ পর্যন্ত উঠবে। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। এখন বলছে এরা কখন মিলিত হবে, মানে হচ্ছে এই বেগে নিক্ষেপ করছি এই বস্তুটাকে, আর এখান থেকে একটা বস্তুটাকে নিচে জাস্ট ছেড়ে দিচ্ছি। এখন এরা কখন এবং কোথায় মিলিত হবে এটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, আমরা এদিকে এক্স অক্ষ ধরলাম আর এদিক বরাবর উপরের দিকে ওয়াই অক্ষ ধরলাম, এটা তো আমরা ধরতেই পারি। তাইলে কি হয়, তখন কি হয় দেখি। প্রথম এ পজিশন থেকে যে বস্তুটা নামবে তার জন্য আমরা ইকুয়েশন লিখব। এটা আদিতে কি এইচ উচ্চতায় ছিল না? আদিতে এইচ উচ্চতায় ছিল, তাহলে মানে কি হবে? ওয়াই মাইনাস ওয়াই নট ইকুয়াল টু কি হাফ জিটি স্কোয়ার, কারণ ইউ ইকুয়াল 0। আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে ইউ যেহেতু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যায়, শুধুমাত্র হাফ এ টি স্কোয়ার থাকবে। তাহলে হাফ এর মান কত? মাইনাস জি হচ্ছে নিচের দিকে, তাহলে মাইনাস জি টি স্কোয়ার। ধরি টি সময় পরে মিলিত হবে, ধরি টি সময় পরে মিলিত হবে। এখন 2 নং বস্তুর ক্ষেত্রে কি হবে? এখান থেকে ওয়াই ইকুয়াল টু পাই আমরা এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার ফর বি, মানে বি পয়েন্ট থেকে নির্গত বস্তুটার জন্য ওয়াই এর মান কী হবে? এটা তো মূলবিন্দু থেকেই শুরু হয়েছে, তাহলে ওয়াই মাইনাস 0 ইকুয়াল টু কী হবে? ইউ কত? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে এটা √2gh মাইনাস হাফ জি টি স্কোয়ার। তার মানে যখন মিলিত হবে তখন ওয়াই এর মান সমান, আমরা একটু আগে এমন একটা ম্যাথ করছি। তাহলে কি হয়? এইচ মাইনাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে √2gh মাইনাস হাফ জিটি স্কোয়ার। ওয়াই ওয়ান ইকুয়াল টু ওয়াই টু, হাফ জিটি স্কোয়ার ক্যান্সেল। এখান থেকে আমরা পাই টি ইকুয়াল টু হচ্ছে এইচ ডিভাইডেড বাই √2gh। এই সময় পরে তারা মিলিত হবে। আচ্ছা, সময় পেয়ে গেছি, একটা কোশ্চেন সলভ হয়ে গেছে। এখন বলছে যে কত উচ্চতায় কোথায় মিলিত হবে তা নির্ণয় করো। আচ্ছা, কখন চায় নাই, কোথায় মিলিত হবে তা নির্ণয় করো। তার মানে আমাদের এইচ এর মানটা নির্ণয় করতে হবে, ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। এইচটা হচ্ছে আমাদের টাওয়ারের উচ্চতা, তাহলে ওয়াই এর মানটা কী হবে? ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের এইটা, এই ইকুয়েশনে বসাই দিই, টি এর মানটা এই ইকুয়েশনে বসাই দিই। ওয়াই ইকুয়াল টু হচ্ছে এইচ মাইনাস হাফ জি টি স্কোয়ার মানে এইটার স্কোয়ার মানে এইচ স্কোয়ার ডিভাইডেড বাই 2gh। জি ক্যান্সেল, এইচ ক্যান্সেল, তাহলে এখানে থাকে এইচ মাইনাস h/4 মানে হচ্ছে 3h/4। টাওয়ারের উচ্চতা যদি এইচ হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে 3h/4 মিটার উচ্চতায় বস্তুটায় মিলিত হবে। আচ্ছা, এটা সলভ হয়ে গেছে।
আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হলো রুয়েট 5-6-তে আসা একটা কোশ্চেন। এটা সুন্দর একটা কোশ্চেন ছিল যে একটি ট্রেন স্থির অবস্থান হতে 5 মিটার/সেকেন্ড² ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময়ে একটি গাড়ি 50 মিটার সামনে থেকে 50 মিটার/সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করলো। আচ্ছা, গাড়িটি কত পথ চলার পর ট্রেনের পিছনে পড়বে? এটা মোটামুটি সহজ ছিল। পরে কি বলছে, আরও 4.05 সেকেন্ড চলার পর ট্রেনের গতি হঠাৎ করে তাৎক্ষণিক গতির 1/5 হয় এবং ট্রেনটি সমবেগে চলতে থাকে। আচ্ছা, কত সময় পর ট্রেন ও গাড়ি একই অবস্থানে আসবে? এখন এটা সলভ করব। আগে প্রবলেমটা ফিল করি। প্রবলেমটা ছিল এবং আচ্ছা, একটি ট্রেন স্থির অবস্থান হতে 5 মিটার/সেকেন্ড² ত্বরণে চলতে শুরু করলো। আচ্ছা, এটা ধরি ট্রেনের লাইন। এটা হচ্ছে আমাদের ট্রেনের লাইন। এটা ট্রেনের লাইন এ পজিশন। এটা হচ্ছে আমাদের এ পজিশন থেকে স্থির অবস্থান u=0 স্থির অবস্থান থেকে 5 মিটার/সেকেন্ড² ত্বরণে চলতে আরম্ভ করলো। এ হচ্ছে আমাদের 5 মিটার/সেকেন্ড² ত্বরণে চলতে আরম্ভ করলো। একই সময়ে একটি গাড়ি 50 মিটার সামনে থেকে 50 মিটার/সেকেন্ড সমবেগে ট্রেনের সমান্তরালে চলতে শুরু করলো। একই সময়ে ট্রেনের সমান্তরালে একটা গাড়ি, এটা হচ্ছে ট্রেন আর এটা হচ্ছে গাড়ির লাইন। 50 মিটার সামনে থেকে, এটা হচ্ছে আমাদের 50 মিটার। 50 মিটার সামনে থেকে একই সময় একটা গাড়ি 50 মিটার সামনে থেকে, মানে এই অবস্থান থেকে, এক্ষেত্রে ধরে এটা আমাদের সি অবস্থান। এই অবস্থান থেকে যাত্রা শুরু করছে একটা গাড়ি একই সময় 50 মিটার সামনে থেকে। এই গাড়িটার থেকে 50 মিটার সামনে থেকে সমান্তরালে চলা শুরু করছে। কত বেগে? 50 মিটার/সেকেন্ড বেগে সমবেগে, মানে হচ্ছে u=50 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে সমবেগ এবং এটা হচ্ছে আমাদের সমবেগ। আচ্ছা, গাড়িটি কত পথ চলার পর ট্রেনের পিছনে পড়বে? আচ্ছা, গাড়িতেও প্রথমে 50 মিটার সামনে ছিল, কত পথ চলার পর ট্রেনের পিছনে পড়বে? ধরি টি সময় পরে ট্রেনের পিছনে পড়বে। ধরি টি সময় পরে ট্রেনের পিছনে পড়বে। এটা আমরা ধরে নেই। ধরি টি সময় পরে ট্রেনের পিছনে পড়বে। আচ্ছা, টি সময়ে এর অতিক্রান্ত দূরত্ব কত হবে? আচ্ছা, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ ধরতেই তো পারি, ওইভাবে সলভ করব। আচ্ছা, ওইভাবে সলভ করি। প্রথমে ট্রেনের জন্য ইকুয়েশন লিখব। এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ধরি এই লাইনটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু। ট্রেনের জন্য কি হবে? আমাদের এক্স অক্ষ বরাবর যাচ্ছে, তাহলে ট্রেনের জন্য এক্স ইকুয়াল কি হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা যদি ত্বরণে যাচ্ছে তাহলে u=0, শুধুমাত্র হাফ ইন্টু 5 ইন্টু টি স্কোয়ার, মানে হচ্ছে 2.5 টি স্কোয়ার। এটা হচ্ছে কিসের ইকুয়েশন? ট্রেনের জন্য ইকুয়েশন। মানে টি সময় পরে ট্রেন এখান থেকে কত দূরে যাবে, মানে এ পয়েন্ট থেকে। আর গাড়ির জন্য ইকুয়েশন কি হবে? গাড়ির জন্য ইকুয়েশন হবে x-50 ইকুয়াল টু হচ্ছে 50t। এটা কেন হয়েছে? কারণ গাড়ি কি, আমরা কি জানি, x-x0 ইকুয়াল টু সূত্র বসবে। এটা হচ্ছে মেইন সূত্র, আমি আমাদের থিওরি ক্লাসে আলোচনা করছি। তাহলে আগে যেহেতু 50 মিটার সামনে ছিল, এজন্য আমরা লিখবো x-x0, আর এখানে তো মূল বিন্দুতে ছিল, তাহলে এজন্য x-0, তার মানে x-x0 x-50 ইকুয়াল টু কি ইউটি না, সমবেগে চলতেছে, এখানে তো ত্বরণ নাই, এটা লিখতে পারি। এখন যদি এরা মিলিত হইতে হলে কি করতে হয়? মিলিত হবে যদি x1 ইকুয়াল টু x2 হয়, মানে হচ্ছে এ পয়েন্ট থেকে ট্রেনের দূরত্ব যা এবং এই পয়েন্ট থেকে গাড়ির দূরত্ব যদি তা হয়, তাইলেই তো এরা মিলিত হবে। তাহলে x1 ইকুয়াল টু 2.5
2.5 টি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স টু কত, এক্স টু হচ্ছে এটা যদি এই পাশে নেই 50 প্লাস 50টি। আচ্ছা এটা যদি সলভ করি আমরা, তাহলে আমরা কি পাই, টি এর দুইটা মান পাবো, 2.5 মাইনাস 50 মাইনাস 50, এখানে টি এর মান পাই আমরা 20.95 টি ইকুয়াল টু পাই 20.95 সেকেন্ড। আর একটা পাই হচ্ছে মাইনাস 0.95, কিন্তু টি এর মান তো নেগেটিভ হইতে পারে না, তাহলে ওইটা বাদ, শুধুমাত্র 20.95। তাহলে আমাদের অর্ধেক কোশ্চেন হয়ে গেছে যে গাড়িটি কত পথ চলার পর ট্রেনের পিছনে পড়বে। তাহলে আমরা বলতে পারি যে 20.95 সেকেন্ড চলার পরে ট্রেনের পিছনে পড়বে। এখন আমাদের দ্বিতীয় পার্টে কি বলছে, সেকেন্ড পার্টে বলছে আমাদের আরও 4.05 সেকেন্ড চলার পর ট্রেনের গতি হঠাৎ করে তাৎক্ষণিক গতির 1/5 হয়। আচ্ছা, এবং ট্রেনটি সমবেগে চলতে থাকে, কত সময় পর ট্রেন ও গাড়ি একই অবস্থানে আসবে? মানে হয়েছে, ধরে নেই যে তারা প্রথম অবস্থায় কি, এটা ধরো আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট, মানে 20.95 সেকেন্ড পরে ট্রেনও আছে বি পয়েন্টে এবং হচ্ছে আমাদের গাড়িও আছে বি পয়েন্টে, মানে বি পয়েন্টে আসা মানে কি এরা মিলিত হওয়া, মানে এরা একই লাইনে আসা। আচ্ছা, পরবর্তীতে কি বলছে যে আরও 4.05 সেকেন্ড চলার পরে ট্রেনের গতি হঠাৎ করে তাৎক্ষণিক গতির 1/5 হয়, মানে এখান থেকে আরও 4.05 সেকেন্ড চলছে, মানে এখান থেকে আরও 4.05 সেকেন্ডে এই পজিশনে আসছে, ধরি এটা হচ্ছে 4.05 সেকেন্ডে এই পজিশনে আসার পরে ট্রেনের যে গতি আছে হঠাৎ করে তার বেগের 1/5 হয়ে যায়। তাহলে এই পজিশনে তার বেগ কত, ট্রেনের এই পজিশনে বেগ কত, এই পজিশনে ট্রেনের বেগ কত হবে, ট্রেনের বেগ হবে কত, আর এটা বি, এটা ধরি ডি পয়েন্ট, এটা ধরি আমরা ডি পয়েন্ট, এটা যদি ডি পয়েন্ট ধরি, তাহলে এই পজিশনে বেগ কত হবে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। আদিবেগ, ট্রেনের আদিবেগ যেহেতু 0 ছিল, তাহলে এটি হবে তার বেগ। এর মান কত, এর মান হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। টি এর মান কত, এখান থেকে বি পজিশনে আসছে আমাদের লাগছে 20.95 সেকেন্ড, আর এটা হচ্ছে 4.05 সেকেন্ড, তাহলে টি এর মান কত, 20.95 যোগ 4.05, তাহলে ডি অবস্থানে আমাদের বেগ হবে কত, এ হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু হচ্ছে টি হচ্ছে 20.95 প্লাস 4.05, এইটা, বা 125 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এই ডি পয়েন্টে আরও 4.05 সেকেন্ডে আমার বেগ কত, 125 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন হঠাৎ করে কি হয়েছে যে ট্রেনের বেগটা হঠাৎ করে তাৎক্ষণিক গতির 1/5 হয়ে গেছে, তাহলে হঠাৎ করে ট্রেনের বেগ কত হয়েছে, 125 ডিভাইড বাই 5, মানে 1/5 হয়ে গেছে, মানে হয়েছে 125/5 ইকুয়াল হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখানে এই বি পয়েন্ট থেকে আমরা আঁকা শুরু করি। বি পয়েন্টে তো এরা কি একই পজিশনে আসছে না, ট্রেন এবং গাড়ি কিন্তু বি পয়েন্টে একই পজিশনে ছিল। এখন এই বি পয়েন্ট থেকে আমরা প্রবলেম সলভ শুরু করি। এই যে বি পয়েন্টে ট্রেন আর বি পয়েন্টে গাড়ি তো অলওয়েজ সমবেগে, তাহলে গাড়ির বেগ সবসময় হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, আর এটা হচ্ছে আমাদের 20.95 সেকেন্ড পরে এখান থেকে ট্রেন যাচ্ছে। এখন এটা হচ্ছে আমাদের ডি পয়েন্ট, 20.95, এটা হচ্ছে 4.05 সেকেন্ড, মানে তারও 4.05 সেকেন্ড পরে ডি পজিশনে এসে তার বেগ কত হয়েছে, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন 4.05 সেকেন্ড পরে বা 4.05 সেকেন্ডে আমাদের ট্রেনের অতিক্রান্ত দূরত্ব কত হবে? বি পয়েন্টে আসতে আমার লাগছিল কত, 20.95 সেকেন্ড, তাহলে বি পয়েন্টে ট্রেনের বেগ কত হবে, ভি অফ বি ইকুয়াল টু কত হবে, এটি হবে না, এ কত, এ হয়েছে আমাদের 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি হচ্ছে কত, 20.95। এটা সলভ করলে আসে কত,
104.75, মানে বি পজিশনে তার বেগ কত ট্রেনের 104.75 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই বিডি এর দূরত্ব কত হবে? বিডি এর দূরত্ব কত হবে? বিডি এর দূরত্ব হবে বিডি ইকুয়াল টু হবে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত 104.75 ইন্টু টি কত 4.05 সেকেন্ড পরে যাচ্ছে না ডি পয়েন্টে, তাহলে 4.05 ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ ইন্টু এর মান কত, এটা যেহেতু 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে ছিল না, হ্যাঁ 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ ইন্টু টি হচ্ছে 4.05 তার স্কোয়ার, বা এখানে আসে 104.75 ইন্টু হচ্ছে 4.05 প্লাস হাফ ইন্টু 5 ইন্টু হচ্ছে 4.05 তার স্কোয়ার, এখানে আসছে 465.24375 মিটার। এটা হচ্ছে আমাদের বিডি দূরত্ব, মানে হচ্ছে এইখান থেকে এইটুকু দূরত্ব। আচ্ছা, এখন এই বি থেকে ডিতে যাইতে 4.05 সেকেন্ড লাগছে। এখন এই 4.05 সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত হয় এটা দেখি। তাহলে 4.05 সেকেন্ড পরে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? গাড়িটির এস ইকুয়াল টু কত? ভিটি, কারণ হচ্ছে এটা সবসময় সমবেগে চলতেছে। তাহলে 50 ইন্টু 4.05 মানে কত হয় এখানে? 50 ইন্টু 4.05 এখানে হয় কত? 202.5 মিটার। আচ্ছা, তাহলে ওই যে একই সাথে মিলিত হওয়ার আরও 4.05 সেকেন্ড পরে গাড়িটি থাকে 465.24375 মিটার দূরে, আর সরি ট্রেনটি আর গাড়িটি থাকে 202.5 মিটার দূরে। তার মানে এটা আমাদের ডি পয়েন্ট, এটা ছিল ডি পয়েন্ট, আর এটা ধরি আমরা ডি ড্যাশ গাড়ি। এইটুকু দূরত্ব কত? এইটুকু দূরত্ব হচ্ছে 202.5 মিটার। আর এই টোটালটা দূরত্ব কত হচ্ছিল? 465.24375 মিটার। আচ্ছা, এখন ডি পয়েন্টে বেগ 1/5 যেহেতু হয়েছে, কত হয়েছিল? ডি পয়েন্টে বেগ হয়েছে 25 মিটার পার সেকেন্ড। এখন আমি নতুন করে আর একটা প্রবলেম শুরু করতে পারি। ডি পয়েন্ট থেকে একটা ট্রেন 25 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, আর একই সাথে ডি ড্যাশ পয়েন্ট থেকে আর একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলা শুরু করছে, এবং কতটুকু পিছন থেকে? এটুকু দূরত্ব কত? 465.2475 ছিল টোটালটা, মাইনাস 202.5 মানে হচ্ছে 465.24375 মাইনাস 202.5 হচ্ছে 262.74375। বিটা হচ্ছে 262.74375। এটা হচ্ছে আমাদের কি বি এবং ডি। তাহলে আমি নতুন একটা প্রবলেম শুরু করি। প্রবলেমটা এভাবে যে একটা ট্রেন এদিকে কত 25 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে, এবং তার পিছন থেকে কত পিছন থেকে 262.74375 মিটার পিছন থেকে একটা গাড়ি তার ইউনিফর্ম মোশন মানে তার গতি কত 50 মিটার পার সেকেন্ড যাত্রা শুরু করছে। আমাকে কোশ্চেন বলছিল কি কত সময় পর তারা ট্রেন এবং গাড়ি একই অবস্থানে আসবে, মানে দ্বিতীয়বার কত সময় পর একই অবস্থানে আসবে। এখন এই কেসে সেকেন্ড প্রবলেমটায় কত সময় পর তারা একই অবস্থানে আসবে এটা আগে বলি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে আবার আমরা এটাকে যদি মূলবিন্দু ধরি, এটা ছিল আমাদের ট্রেন আর এটা হচ্ছে আমাদের গাড়ি, নিচেরটা হচ্ছে আমাদের গাড়ি। এখন ট্রেনের ক্ষেত্রে ইকুয়েশন লিখব কি? এটা যেহেতু 262.7437 মিটার সামনে ছিল, তাহলে এক্স মাইনাস 262.74375 ইকুয়াল টু কী হবে? ট্রেন কিন্তু পরবর্তীতে সমবেগে চলা শুরু করছে, কোশ্চেনে বলা আছে ট্রেনটি সমবেগে চলতে শুরু করছে। তাহলে এখানে সমবেগে চলতে শুরু করছে কত? 25 মিটার পার সেকেন্ড। 25 এর সমান ভিটি,
বা এখান থেকে পাই এক্স ইকুয়াল টু হচ্ছে 25t প্লাস 262.74375 মিটার। এটা হচ্ছে ট্রেন। এবং গাড়ির বেগ কী হবে, গাড়ির অতিক্রান্ত দূরত্ব কী হবে, এখানে টি ইকুয়াল টু 0, এইটা এই পজিশনে টি ইকুয়াল টু 0 ধরে করতেছি। তাহলে গাড়ির ক্ষেত্রে কী হবে, গাড়িতে মূলবিন্দু থেকে শুরু করছে, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে ভিটি 50t। তাহলে দুইটা এক্স সমান না, যখন মিলিত হবে তখন কি লিখবো আমরা, 50t ইকুয়াল টু হচ্ছে 25t প্লাস 262.74375। তাহলে এখান থেকে পাই টি এর মান পাই আমরা 10.51, টি এর মান পাই আমরা 10.51, টি এর মান পাই হচ্ছে আমাদের 10.51 সেকেন্ড। এখন অ্যান্সার কি হবে, অ্যান্সার কি 10.51 সেকেন্ড হবে? এটা তুমি যেভাবে অ্যান্সার লিখো, মূল ঘটনাটা বলি আগে। প্রথমে কি হয়েছে, একটা ট্রেন এই পজিশন থেকে যাত্রা শুরু করছে, এ পজিশন থেকে যাত্রা শুরু করছে। এখন এখান থেকে এর 50 মিটার সামনে থেকে একটা গাড়ি, এটা হচ্ছে ট্রেন, এটা হচ্ছে গাড়ি, এটা হচ্ছে গাড়ি, একটা গাড়ি 50 মিটার সামনে থেকে যাত্রা শুরু করছে। পরবর্তীতে ট্রেনটা সমত্বরণে চলতেছিল স্থির অবস্থান থেকে, এটা সমবেগে চলতেছিল। এরা পরস্পরের বি পজিশনে আসার পরে মিলিত হইল। এই পর্যন্ত আসতে আমাদের 20.95 সেকেন্ড পরে মিলিত হয়েছে, 20.95 সেকেন্ড পরে মিলিত হয়েছে। পরে কি হয়েছে, এখান থেকে ও এদিকে যাইতেছে আর ও এদিকে যাইতেছে। পরে আর একটা অবস্থানে যখন আসছে, আরও একটা অবস্থানে মানে এখান থেকে আরও 4.05 সেকেন্ড পরে ট্রেনটার গতি হঠাৎ করে 1/5 হয়ে গেছে, মানে বেগ v/5 হয়ে গেছে। আর তখন গাড়িটি দেখা গেছে যে এই পজিশনে আসছে। আরও 4.05 সেকেন্ড পরে ট্রেন যেহেতু সমত্বরণে ছিল, ও এই পজিশনে গেছে, ওই 4.05 সেকেন্ডে গাড়িটি এখানে আসছে। পরে এখানে আসার পরে ওর বেগ যেহেতু 1/5 হয়েছে, তাহলে ওর বেগ কমে গেছে, আবার সমবেগে চলা শুরু করছে। পরবর্তী দেখা গেছে আরও 10.51 সেকেন্ড পরে, আরও 10.51 সেকেন্ড পরে এর একই অবস্থানে আসছে। এই যে একই অবস্থানে আসছে গাড়ি এবং ট্রেন। এই যে 10.5 সেকেন্ড, 10.5 সেকেন্ড কোনটা, ট্রেনের এইটুকু আসছে 10.5 সেকেন্ড, 10.51 সেকেন্ড। আর গাড়ির ক্ষেত্রে এইটুকু আসছে 10.51 সেকেন্ড। এখন কোশ্চেনে তুমি অ্যান্সার যদি এভাবে করো যে একেবারে শুরু থেকে টাইম গণনা করি, তাহলে শুরু থেকে 10.51 সেকেন্ড প্লাস 4.05 সেকেন্ড প্লাস 20.95 সেকেন্ড কত সময় পর মিলিত হবে। একেবারে শুরু থেকে যদি টাইম কাউন্ট করি, কোশ্চেনে লিখবো শুরু থেকে 20.95 প্লাস 4.05 প্লাস 10.51 মানে 35.51 সেকেন্ড। শুরু থেকে 35.51 সেকেন্ড পরে আবার মিলিত হবে। আচ্ছা, আশা করি কোশ্চেনটা বোঝা গেছে। এটা ভালো একটা কোশ্চেন ছিল, রুয়েটে আসা কোশ্চেন। আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন হয়েছে রুয়েট 7-8-এর কোশ্চেন। রুয়েট 7-8-এ আসা একটা কোশ্চেন। কোশ্চেনটা হলো যে এ ও বি দুইটি গাড়ি 40 সেকেন্ড ধরে একই দিকে চলছে। এ গাড়িটি 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলে, 25 মিটার পার সেকেন্ড বেগে চলা বি গাড়িটিকে টি ইকুয়াল টু 0 সময় অতিক্রম করলো। আচ্ছা, এই গাড়িটিকে ধরার জন্য বি গাড়িটি তাৎক্ষণিকভাবে গতি বাড়িয়ে সমত্বরণে 20 সেকেন্ড 25 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হয়ে সমবেগে চলতে লাগলো। কত সময় পরে বি গাড়িটি এ গাড়িটিকে ধরতে পারবে? আচ্ছা, এটা ভালো কোশ্চেন। আচ্ছা, কোশ্চেনটা আগে ফিক্স করি। মানে হচ্ছে এ ও বি দুইটি গাড়ি 40 সেকেন্ড ধরে একই দিকে চলছে। মানে এ একটা গাড়ি, একটা পজিশন ধরি আমরা, এই পজিশন থেকে একটা গাড়ি 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে এবং 25 মিটার পার সেকেন্ড বেগে চলা বি গাড়িটিকে টি ইকুয়াল টু 0 সময়ে অতিক্রম করলো। এখান থেকে আরও একটা গাড়ি কী করছে, 25 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে চলতেছে আরও একটা গাড়ি। পরবর্তীতে এরা টি ইকুয়াল টু 0 সময় অতিক্রম করছে। মানে যখন ওরা একই অবস্থানে আসছে, এই একটা পজিশন, ও এখান থেকে যাত্রা শুরু করছিল
40 সেকেন্ড যাবত, আর এও 40 সেকেন্ড যাবত যাত্রা শুরু করে এই পজিশনে আসছে। এখন এরা এইখানে এসে মিলিত হয়েছে, মানে একই দূরত্ব, মানে একই লাইনে আসছে। তাহলে এখানে t=0, এখান থেকে আমি সময় গণনা শুরু করব। 40 সেকেন্ড আগে যা ঘটছে ওটা বাদ, আমরা এখান থেকে সময় গণনা শুরু করব। এ গাড়িটি 50 মিটার পার সেকেন্ড আর বি গাড়িটি 25, এটা তো বলছি। এখন এ গাড়িটিকে ধরার জন্য বি গাড়িটি তাৎক্ষণিকভাবে গতি বাড়িয়ে সমত্বরণে 20 সেকেন্ডে 25 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড বেগে উন্নীত হয়ে সমবেগে চলতে লাগলো। এখন এটা হচ্ছে আমাদের এ গাড়ি, এটা হচ্ছে আমাদের এ, আর এটা হচ্ছে আমাদের বি। এখান থেকে এ এর বেগ কত? 50 মিটার পার সেকেন্ড, আর বি এর বেগ হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এখন বি গাড়িটি এখান থেকে আসার পরে সমবেগে যে চলতেছিল, এখান থেকে আসার পরে ওর ত্বরণ বাড়াই দিছে। এখান থেকে আসার পরে ওর কত ত্বরণে চলতেছিল, এখানে আসার পরে সে ত্বরণ কত? 20 সেকেন্ডে 25 থেকে 60। তাহলে ডেল ভি ডিভাইডেড বাই টি, মানে হচ্ছে ডেল ভি কত? 60 মাইনাস 25 ডিভাইডেড বাই 20 কত হয়? 60 মাইনাস 25 ডিভাইড বাই 20 মানে হয়েছে আমাদের 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 1.75 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই ত্বরণে চলতেছিল কত সেকেন্ড যাবত? 20 সেকেন্ড যাবত, মানে এখান থেকে 20 সেকেন্ড যাবত, 20 সেকেন্ড যাবত বি গাড়িটি 60 মিটার পার সেকেন্ড বেগ উঠাইছে। 25 মিটার পার সেকেন্ড থেকে 60 মিটার পার সেকেন্ড বেগ উঠানোর পরে আবার সমবেগে চলা শুরু করছে, এখান থেকে আবার সমবেগে চলা শুরু করছে। ওই একই সময় এ গাড়ি তো তার বেগ পরিবর্তন করে নাই, এ গাড়ি তো তার জাস্ট 50 মিটার পার সেকেন্ড বেগে চলতে শুরু করছে। এখন বলছে কত সময় পরে বি গাড়িটি এ গাড়িটিকে ধরতে পারবে, মানে বি গাড়িটি কত সময় পরে এ গাড়িটিকে ধরতে পারবে। আমি ধরি এখান থেকে গণনা কাউন্ট করি, এখান থেকে গণনা কাউন্ট করি। আমি ধরি এখানে একটা পয়েন্ট ডি, বা এখানে একটা পয়েন্ট ডি, ডি পজিশনে আর উভয় মিলিত হবে, ডি পজিশনে উভয় মিলিত হবে। তাহলে এটা যদি আমাদের এক্স পয়েন্ট হয়, এটা আমাদের এক্স পয়েন্ট হলে ডিএক্স ইকুয়াল টু কী হবে? ডিএক্স হচ্ছে আমাদের টি সময় পর যদি মিলিত হয়, টি সময় পরে যদি মিলিত হয় ডিএক্স ইকুয়াল টু হবে এর সমান ভিটি না? তাহলে সমবেগে চলতেছে 50 ইন্টু টি, এটা হচ্ছে ডিএক্স। আর এক্ষেত্রে এটার জন্য ডিএক্স কত হবে? বি গাড়িটির জন্য ডিএক্স কত হবে? বি গাড়িটি এখান থেকে এই পর্যন্ত গেছে কি সমত্বরণে, তাহলে এই সমত্বরণে চলার জন্য এইটুকু অতিক্রান্ত দূরত্ব কত হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ইউ কত? 25 মিটার পার সেকেন্ড না? তাহলে 25 ইন্টু টি কত? 20 সেকেন্ড চলতে সমবেগে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, হাফ এ কত? 1.75, 1.75 এ, আর টি কত? টি হচ্ছে 20। এটা হচ্ছে আমাদের এইটুকু, এটা হচ্ছে আমাদের এইটুকু। বাকিটুকু চলছে কি? আমাদের বাকিটুকু চলছে আবার 60 মিটার পার সেকেন্ড সমবেগে। তাহলে বাকিটুকু অতিক্রান্ত দূরত্ব কত হবে? এর সমান ভিটি। তাহলে বাকিটুকুর জন্য তার টি কত? টি হবে কত? টি মাইনাস 20 হবে না? এটা বুঝি কি না? টি মাইনাস 20 কেন হবে? কারণ এখান থেকে এই এখান থেকে টোটালটা আসতে টি সময় লাগছে, তার ভিতর এইটুকু আসতে 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে এইটুকু যেতে কত সময় লাগবে? টি মাইনাস 20, কারণ এই পজিশনে এসে মিলিত হবে, একই লাইনে আসবে। তার মানে মিলিত হওয়া মানে এখান থেকে এই পর্যন্ত আসতে টি সময় লাগবে, তার ভিতর 20 সেকেন্ড অতিক্রান্ত করে ফেলছে। তাহলে এইটুকু যাইতে কত সময় লাগবে? টি মাইনাস 20 সেকেন্ড। এটা হচ্ছে ডিএক্স। এখন মিলিত হওয়ার জন্য এই দুটো ইকুয়াল, তাহলে এই দুটো ইকুয়াল হলে কী লিখতে পারি আমরা? 50টি ইকুয়াল টু হচ্ছে 25 ইন্টু 20 কত হয়? 500 প্লাস হাফ ইন্টু 1.75 ইন্টু 20 স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 350 প্লাস 60টি মাইনাস 120, সরি 60 ইন্টু 20 হচ্ছে 1200। এখান থেকে টি এর একটা মান পাবো, টি এর মান পাবো আমরা 1200 মাইনাস 500 মাইনাস 350 ভাগ 10, মানে হচ্ছে 35 সেকেন্ড। তার মানে এখান থেকে আমরা টি এর মান পাবো 35 সেকেন্ড। তার মানে এইখান থেকে 35 সেকেন্ড পরে বস্তুদ্বয় মিলিত হবে। আশা করি এটা বোঝা গেছে।
আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হচ্ছে বুটেক্স 8-9-তে আসা একটা কোশ্চেন হলো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার ডিপার্টমেন্ট প্রান্তে একজন বোলারের সর্বোচ্চ রান আপ হচ্ছে 10 মিটার। দ্বিতীয় পর্বের একজন ছাত্র তার রান আপের থেকে কম বা বেশি দূরত্ব নিয়ে দৌড় শুরু করলে প্রতিটি বল নো বল হয়। আচ্ছা, ওই বলার প্রতিটি বল ছোড়ার মুহূর্তে 20 কিলোমিটার/আওয়ার গতিসম্পন্ন হয়। মানে হচ্ছে বল ছোড়ার মুহূর্তে 20 কিলোমিটার/আওয়ার গতিসম্পন্ন হয়। প্রায় 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে ত্বরান্বিত হলে সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে। মানে হচ্ছে এই পজিশন থেকে সে বল ছুড়ে এখান থেকে সে দৌড় শুরু করে। এখন দৌড় তো শুরু করে সে স্থির অবস্থা থেকে, u=0। স্থির অবস্থা থেকে যে দৌড় শুরু করলো, এখানে আসার পরে তার বেগ কত হইতে হবে? 20 কিলোমিটার/আওয়ার। এখানে আসার পরে 20 কিলোমিটার/আওয়ার মানে কত? 20 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 20 × 1000 / 3600 মানে হচ্ছে 5.55 বা 5.55 মিটার/সেকেন্ড। তার মানে এখান থেকে যাত্রা শুরু করে এই পজিশনে আসে তার বেগ কত হবে? 5.55 মিটার/সেকেন্ড। এবং তার নো বল হবে কখন? যখন সে 10 মিটার এর কম বা বেশি অতিক্রম করবে। মানে হচ্ছে আমাদের এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমাদের এক্স যদি গ্রেটার দেন 10 মিটার হয় বা এক্স লেস দেন এক্স যদি 10 মিটারের বেশি হয় আবার এক্স যদি 10 মিটারের কমও হয়, এই দুই ক্ষেত্রেই নো বল হবে। মানে এই দুইটা হতে পারবে না, এক্স্যাক্টলি 10 মিটার হইতে হবে। তাহলে এক্স এক্স্যাক্টলি 10 মিটার হইতে হবে। এখন দেখি এক্সের মান কত, সে সর্বোচ্চ কত ওভার বল করতে পারবে। আচ্ছা, এখন দেখি তার বল কি নো বল হয় নাকি রাইট বল হয়। এক্সের মান কত হয় আসলে? এখন এখানে কত ত্বরণে যাত্রা শুরু করছে? = 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার মানে হচ্ছে 1.2 মিটার/সেকেন্ড স্কোয়ার। 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দেওয়া আছে, তাহলে 120 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ারকে মিটার/সেকেন্ড স্কোয়ারকে কনভার্ট করতে হবে। তাহলে x কি আসে? x=ut + ½ a স্কোয়ার। ইউ কত? 0। তাহলে হাফ ইন্টু এ হচ্ছে 1.2, টি তো নাই, এটা ইউজ করবো না। আমরা ইউজ করি কি? ভি জানি, ইউ জানি, এ জানি। তাহলে v² = u² + 2as। v² = u² + 2as বা ভি কত? 5.55, ইউ কত? 0। 2 × a হচ্ছে 1.2 × s। এখান থেকে s এর মান কত পাই? 5.55² / 2 × 1.2 মানে হচ্ছে 12.83। s হচ্ছে 12.834375 মিটার। তাইলে আমি দেখতে পাচ্ছি এই কন্ডিশন যদি সে ফিল আপ করে, মানে হচ্ছে এখানে এসে 5.5 মিটার/সেকেন্ড অ্যাচিভ করলো স্থির অবস্থান থেকে এবং 1.2 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণে, তাইলে তার অবশ্যই কত রান আপ নিতে হবে? 12.834375 মিটার রান আপ নিতে হবে। কিন্তু সে 10 মিটারের কম বা বেশি রান আপ নিলে কী হয়? নো বল হয়। তার মানে 12.834375 মিটার রান আপ নিলেও তো নো বল হবে, অবভিয়াসলি নো বল। তার মানে তো সে একটা বলও করতে পারবে না, তার মানে সে যে বল করবে ওই বলে নো বল হবে। তাহলে সে কত ওভার করতে পারবে? কোনো ওভারই বল করতে পারবে না, সে একটা বলও করতে পারবে না। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হয়েছে রুয়েট 8-9-তে আসা একটা প্রবলেমটা হলো যে একটি ক্রিকেট বল 72 কিলোমিটার/আওয়ার আদিবেগে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার মন্দনে 85 মিটার দূরের বাউন্ডারি লাইনের দিকে চলছে। 2 সেকেন্ড পরে একজন খেলোয়াড় বাউন্ডারি থেকে 65 মিটার দূরে থাকা অবস্থায় 15 কিলোমিটার/আওয়ার গতিতে বলটিকে ধাওয়া করে। সে কত ত্বরণ প্রাপ্ত হলে বাউন্ডারিতে পৌঁছার আগ মুহূর্তে বলটিকে থামাতে পারবে? আচ্ছা, কোশ্চেনটা আগে ফিল করি। প্রথমে 72 কিলোমিটার/আওয়ারকে মিটার/সেকেন্ড নিতে হবে। ইকুয়াল কত হবে? 72 × 1000 / 3600 মিটার/সেকেন্ড।
কিলোমিটারকে মিটার নিলাম 1000 দ্বারা ভাগ করে, আর আওয়ারকে সেকেন্ড নিলাম 3600 দ্বারা গুণ করে, সরি কিলোমিটারকে মিটার নিলাম 1000 দ্বারা গুণ করে, বা হচ্ছে আমাদের 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন বলা আছে কি একটি বল এই পজিশন থেকে ব্যাটিং করছে, এই পজিশন থেকে বলটা ব্যাটিং করছে কত, ব্যাটিং কি করছে 20 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করাইছে, এবং এর মন্দন কত, মন্দন হচ্ছে ত্বরণ হচ্ছে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দন তো প্লাস, ত্বরণ হবে -2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 85 মিটার দূরে বাউন্ডারি লাইনের দিকে চলছে, মানে এখান থেকে এটা হচ্ছে বাউন্ডারি লাইন, এখান থেকে মারছে, এটা হচ্ছে 85 মিটার দূর, 85 মিটার দূরে বাউন্ডারি লাইনের দিকে চলছে। 2 সেকেন্ড পরে একজন খেলোয়াড় বাউন্ডারি লাইন থেকে 65 মিটার দূরে থাকা অবস্থায় 15 কিলোমিটার পার আওয়ার গতিতে বলটিকে ধাওয়া করে। আচ্ছা, 15 কিলোমিটার পার আওয়ারকে আবার মিটার পার সেকেন্ডে নেই, এটা হচ্ছে 15 × 1000 ডিভাইড বাই 3600, কত হয় 15 × 1000 ডিভাইড বাই 3600, মানে হচ্ছে 4.17 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 65 মিটার দূরে থাকা অবস্থায় বাউন্ডারি লাইন থেকে, মানে হচ্ছে এখান থেকে এটা ছিল 85 না, এখান থেকে 65 মিটার দূরে অবস্থায়, এখান থেকে 65 মিটার দূরে অবস্থান করছে একজন লোক, সে কী করছে 4.17 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে। কত সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, মানে এখান থেকে t = 0 এবং t = 2 সেকেন্ড পরে এটা কি করছে, যাত্রা শুরু করছে। মানে এখান থেকে বল হিট করার 2 সেকেন্ড পরে এই যে আমাদের ফিল্ডার, সে দেখছে কি বলটা বাউন্ডারির দিকে যাচ্ছে, তার মানে হিট করার 2 সেকেন্ড পরে তার বোধ হয়েছে যে আমাকে এটা ধরতে হবে, তখন সে ধরার জন্য ছুটতে লাগলো 4.17 মিটার পার সেকেন্ড বেগে। এবং কোশ্চেন বলছে যে তার ত্বরণ কত হলে বাউন্ডারিতে পৌঁছার আগে বলটিকে ধরতে পারবে, মানে বলটি তো এখান থেকে বাউন্ডারি পৌঁছার আগে এই পজিশনে যেয়ে ধরতে পারবে, এই পজিশনে গিয়ে a = কত হইলে, মানে এই যে লোকটা ফিল্ডারের ত্বরণ কত হইলে বাউন্ডারিতে পৌঁছার আগেই, মানে জাস্ট এই মুহূর্তে সে ধরতে পারবে। এখন আমাদের এইটার জন্য ইকুয়েশন লিখি, আমাদের এইটা কি, এইটা হচ্ছে আমাদের কে ব্যাটসম্যান, বলের জন্য ইকুয়েশন লিখে ফর বল, এখান থেকে বল তো যাত্রা শুরু করছে, ফর বলের জন্য লিখবো যেহেতু মূল বিন্দু থেকে যাত্রা শুরু করছে, এটা 0 0 ধরি, তাহলে আমরা লিখবো x = কি ut + ½ at স্কোয়ার, ইউ কত 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 20t + ½ at, এ হচ্ছে -2, এজন্য -½ × 2 × t স্কোয়ার, মানে হচ্ছে 20t - t স্কোয়ার, এটা হচ্ছে x এর ইকুয়েশন ফর বল। এখন এটা কি ফিল্ডারের ক্ষেত্রে কি হবে, ফর ফিল্ডারের ক্ষেত্রে ইকুয়েশনটা কি হবে, ফিল্ডার কি কত মিটার সামনে ছিল, ফিল্ডার ছিল 85 - 65, মানে কত, 20 মিটার সামনে, ফিল্ডার হয়েছে এখান থেকে 20 মিটার সামনে, তাহলে আমরা লিখব x - 20 = কি ফিল্ডার কি 4.17 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করছে না, তাহলে ut + ½ at স্কোয়ার, তাহলে 4.17 টি কি হবে। আচ্ছা, ব্যাটসম্যান কিন্তু টি সময় পাইছে, ব্যাটসম্যান এখান থেকে এই পর্যন্ত যাইতে টি সময় পাইছে, এজন্য আমরা ইকুয়েশনে টি ইউজ করছি, কিন্তু আমাদের যে ফিল্ডার কি টি সময় পাবে, ফিল্ডার 2 সেকেন্ড পরেই যাত্রা শুরু করছে, তাহলে ফিল্ডার কি t - 2 সেকেন্ড পাবে না, এজন্য ফিল্ডারকে আমরা t - 2 সেকেন্ড ইউজ করবো, টি হয়েছে t - 2, ut + ½ at স্কোয়ার + ½ a t - 2 তার স্কোয়ার। এখন এটা যদি বলটিকে ধরতে পারা মানে কি, এই পজিশনে আসছে, এই পজিশনে দুইটার মানই সমান, এখন এই পজিশনে আসছে দুইটা মানে সমান, এক্স এর মান কত, এক্স এর মান কিন্তু 85, এক্স এর মান হয়েছে আমাদের 85 মিটার, তাইলে এখান থেকে আমরা পাই কি
85 ইকুয়াল টু হচ্ছে 20t মাইনাস টি স্কোয়ার এক্স এর মান। তাহলে এখানে টি এর মান কী পাই আমরা? টি এর মান পাই হচ্ছে 13.87, আর একটা পাই আমরা হচ্ছে 6.127। আচ্ছা, টি এর মান পাইছি কত? 6.127 সেকেন্ড। আর একটা আমরা পাইছি কত? বড়টা পাইছি, আর একটা পাইছি হচ্ছে 13.8729। 13.8729 কেন নিব না? তার ব্যাখ্যা কি? তার ব্যাখ্যা হইল যে এখান থেকে একটা বস্তু যেহেতু মন্দনে যাইতেছে 6.127 সেকেন্ড পরে এই পজিশনে আসছে, আরও কিছু সময় পরে এখানে থেমে গেছে, থেমে যাওয়ার পর আবার ব্যাক করছে, ব্যাক করে 13.8729 সেকেন্ড পরে আবার এইখানে আসছে। মানে হচ্ছে প্রথম তো সে এই দিকে যাবে, তার মানে আমরা তো প্রথমটাই কাউন্ট করতেছি, তাহলে আমরা শুধুমাত্র 6.127 সেকেন্ডে নিব। এটা হচ্ছে টি এর মান। আচ্ছা, এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 85, তাহলে এখানে হচ্ছে 85 মাইনাস 20 ইকুয়াল টু হচ্ছে 4.17। টি এর মান হচ্ছে 6.127 মাইনাস 2 প্লাস হাফ এ 6.127 মাইনাস 2 তার স্কোয়ার। এখান থেকে আমরা এ এর মানটা বের করতে পারি ইজিলি। এক্স এর মান 85 বসায়া 85 মাইনাস 20 মাইনাস 4.17 ইন্টু হচ্ছে 6.127 মাইনাস 2 ইন্টু 2 ডিভাইডেড বাই 6.127 মাইনাস 2 তার স্কোয়ার 5.61, মানে হচ্ছে ত্বরণ আমরা পাইতেছি 5.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাইলে ফিল্ডারের এখানে যদি ত্বরণ 5.61 মিটার পার সেকেন্ড স্কোয়ার দিতে পারি, ফিল্ডার যদি এই ধরনের যাত্রা শুরু করে, তাইলে বলটিকে বাউন্ডারি লাইন ধরার আগেই সে বাউন্ডারি হওয়ার আগেই বলটি ধরে ফেলতে পারবে। আচ্ছা, আমাদের নেক্সট প্রবলেম হলো বুটেক্স 9-10-এ আসা একটা কোশ্চেনটা হলো টেক্সটাইল কলেজের সামনে থেকে একটি বাস স্থির অবস্থা হতে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করে। 12.8 মিটারের অধিক পশ্চাতে কোনো ছাত্র 8 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ালে বাসটি ধরবে কি না, এটা আমাকে চেক করতে বলছে। আচ্ছা, এখন এটা আমরা করি। হচ্ছে একটি বাস, এটা হচ্ছে আমাদের বাস কি করছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করছে। এই ইকুয়ালটা হচ্ছে 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমত্বরণে যাত্রা শুরু করছে, ইউ ইকুয়াল টু 0 স্থির অবস্থান থেকে। এখান থেকে আমি ধরে নিই এক্স মিটার দূরত্ব থেকে, যে এক্স মিটার দূরত্ব থেকে একটি স্টুডেন্ট 8 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়ানো শুরু করছে। হ্যাঁ, এখন বলছে যে এক্স এর মান যদি আমাদের 12.8 অধিক হয় তাহলে বাসটিকে ধরতে পারবে কি না। আচ্ছা, এক্স এর মান কত পর্যন্ত বাসটাকে ধরতে পারবে, মানে হচ্ছে আমি ধরি সি একটা পজিশন, এই পজিশনে ধরবে কত পর্যন্ত কত মান এক্স এর ডোমেইন, মানে এক্স এর মানের রেঞ্জ বা ডোমেইন, এক্স এর মানের রেঞ্জ কত হইলে বাসটাকে ধরতে পারবে, কতটুকু দূরত্বে থাকলে বাসটাকে ধরতে পারবে। আচ্ছা, এইটা আগে নির্ণয় করি। আগে এটার জন্য স্টুডেন্টের জন্য আমি ইকুয়েশন লিখি। ফর স্টুডেন্টের জন্য কি লিখবো? এটাকে আমরা মূলবিন্দু ধরি, 0,0 ধরি। তাইলে আমরা লিখতে পারি কি, মূলবিন্দুতে যখন আসে এক্স ইকুয়াল টু কত, ভিটি 80 ধরে টি সময় পরে ধরবে, আর আমাদের বাসের জন্য ইকুয়েশন লিখবো কি, বাস ইনিশিয়ালি এক্স মিটার সামনে ছিল। আচ্ছা, এটাকে ইনিশিয়ালি এক্স মিটার না ধরে এটাকে আমরা ধরি এস মিটার,
এস মিটার ধরি তাহলে সুবিধা হবে। তাহলে এক্স মাইনাস এস ইনিশিয়ালি কি মূল বিন্দুতে ছিল না, ইনিশিয়ালি এস মিটার সামনে ছিল, ইকুয়াল টু কী হবে আমাদের, যেহেতু এটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে তাহলে ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, হাফ ইন্টু এটি স্কোয়ার, এ হচ্ছে 2.5 ইন্টু টি স্কোয়ার, বা এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়াল টু এস প্লাস 1.25 টি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের এক্স। এখন যখন এরা ধরতে পারবে, যখন ধরতে পারা মানে কি দুইটার এক্সের মান সমান না, এটা শর্তেই তো ধরতে পারবে। তাহলে ধরার শর্তে x1 ইকুয়াল টু x2 মানে হচ্ছে 80, মানে হচ্ছে আমাদের 80 প্লাস 80 ইকুয়াল টু হচ্ছে এস প্লাস 1.25 টি স্কোয়ার। আচ্ছা, এই একটা ইকুয়েশন পাইছি, টি এর একটা দ্বিঘাত সমীকরণ পাইছি, 1.25 টি স্কোয়ার মাইনাস 80 প্লাস এস ইকুয়াল টু হচ্ছে 0, এইটা পাইছি আমরা। এখন যদি বাসটাকে ধরতে হলে আমাদের টি এর একটা বাস্তব মান লাগবে না? টি এর মান যদি আমরা অবাস্তব পাই মানে জটিল সংখ্যা পাই তাহলে তো এটা ধরবে না। কারণ কি? কারণ হচ্ছে সময় তো কখনো অবাস্তব হইতে পারে না, তার মানে একটা বাস্তব একটা মান লাগবে সময়ের। তাহলে এই সময়ের বাস্তব মান পাবো কখন? যখন এই ইকুয়েশন থেকে একটা বাস্তব মান পাবো। এই ইকুয়েশন থেকে বাস্তব মান পাবো কখন? যখন নিশ্চয়কের মান আমার 0 থেকে বড় অথবা সমান হবে। তাহলে নিশ্চয়ক কি বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার কত মাইনাস 8 স্কোয়ার, মানে 8 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কত 1.25, সি কত, সি হয়েছে আমাদের এস শুড বি 0 ধরার শর্তে। বা এখান থেকে আমি পাই 12.8 এস লেস দেন 12.8 বা এস লেস দেন 12.8 মিটার। তাহলে বলতে পারি আমরা এস এর মানটা যদি 12.8 মিটারের কম হয় তাইলেই বাসটাকে স্টুডেন্টটা ধরতে পারবে, এছাড়া তো ধরতে পারবে না। তাহলে কোশ্চেনে কী ছিল? 12.8 মিটারের যদি অধিক হয়, অধিক পশ্চাৎ হতে কি ধরতে পারবে? তাহলে ধরতে পারবে না। 12.8 মিটারের অধিক হইলে ধরতে পারবে না, কারণ কি এস শুড বি 12.8-এর কম, অধিক হলে ধরতে পারবে না। আচ্ছা, আজকে এই পর্যন্তই। তো মোটামুটি আমরা আইডিয়া করতে পারছি যে অ্যাডমিশনে আসার কোশ্চেনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।